Hello student, today I discuss the hematology blood. দেখো hematology means blood related যত কম্পোনেন্ট আছে সেগুলো সবকিছু ডিসকাস হবে আমাদের হিমাটোলজি অর্থাৎ ব্লাডে। ব্লাডটা হচ্ছে দেখো ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু অর্থাৎ একটা তরল যোগকলা। কোনো অর্গানের ভিতরে যখন সমন্বয় সাধন করা হয় তখন বিভিন্ন অর্গান আমাদের দেহে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভিতরে সংযোগ স্থাপনটা কে করবে? ব্লাড করবে। ব্লাড হচ্ছে একটা তরল, একটা কানেকটিভ টিস্যু, একটা কোষ এবং কতগুলো লিকুইড থাকবে। সেই লিকুইডের সঙ্গে কি থাকবে? বিভিন্ন সেল থাকবে বা কোষ থাকবে। কতগুলো কোষ? এরকম একটা আমাদের হৃৎপিণ্ড তো পাম্পিং করে রক্ত সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। আমরা রক্ত জানি, রক্তের রং লাল হয়। তো লাল হচ্ছে একটা লিকুইড। তো কেন লাল কেন হবে? এখানে আরবিসির সংখ্যা প্রচুর পরিমাণে থাকবে এবং তার জন্য 91% আরবিসি থাকবে কর্পাসেলের মধ্যে, আর বাকিটা থাকবে প্রায় 1%-এর মতো তোমার হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস ভেরি ফিউ, একদম খুবই কম থাকবে, মানে ছোট আকৃতি, খুব ছোট ছোট। আর হোয়াইট ব্লাড সেল এটাও একটু আকৃতিতে বড় হবে, কিন্তু এর পরিমাণ খুবই কম। সবচেয়ে বেশি থাকবে, তারপরে থাকবে প্লেটলেটস, তারপরে হোয়াইট ব্লাড সেল। এবারে দেখো যে ব্লাডটা অ্যাকচুয়ালি কি। ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, তরল পদার্থ। এই ব্লাডটা আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে সমন্বয় সাধন করছে। এটা যে বিভিন্ন ভেন, শিরা, উপশিরার মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে ব্লাড কি করছে? লাঙে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস গিয়ে সেখান থেকে অক্সিজেন নিচ্ছে। আরবিসির ভিতরে যে তোমার হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সঙ্গে সেখানে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিনেটেড যৌগ তৈরি করছে। করে সে লাং থেকে কি করছে? সেখান থেকে রক্তটা নিয়ে এসে হার্টে দিচ্ছে। হার্ট থেকে আবার সেই বিশুদ্ধ রক্তটা সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। এবং শুধু ছড়িয়ে দিচ্ছে না, আমরা যে সমস্ত খাদ্য খাচ্ছি সেগুলোও ডাইজেস্টিভ হওয়ার পরে বিভিন্ন যে রক্তে শোষণ করছে, রক্তের ভিতরে চলে যাচ্ছে সেই সমস্ত মলিকুলসগুলো। কেন? কারণ দেখো একটা পাইপ কল্পনা করো, সেই পাইপের মধ্যে কি কি আছে? তরল পদার্থ আছে, লিকুইড কালারলেস সলিউশন আছে, একদম জল আছে ভরা। তার ভিতরে কিছু কিছু সেল দেওয়া আছে, বিভিন্ন ধরনের এই সেলগুলো দেওয়া আছে। তাহলে একটা যদি পাইপ কল্পনা করা যায়, তুমি যদি একটা পাইপ কল্পনা করো এইভাবে, সেই পাইপের মধ্যে বা রক্ত একটা ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের ভিতরে কি আছে? প্রায় তোমার 55% প্লাজমা রয়েছে। তাহলে প্লাজমার পরিমাণটা কত? এখানে আমি লিখছি, দেখো 55% প্লাজমা। আর কর্পাসেলটা কত আছে? 45%। তাহলে বেশিরভাগই দেখো এই টিউবটা জল দিয়ে ভরা। জল মানে কালারলেস সলিউশন, যেটাকে আমরা প্লাজমা বলছি। প্লাজমা সম্পর্কে পরে আমি ডিটেলস বলছি। তো প্লাজমা হচ্ছে একটা রক্ত, যদি আমরা সেন্ট্রিফিউজ করি, একটা ব্লাড নিয়ে আমি একটা টেস্ট টিউবে নিয়ে যদি সেন্ট্রিফিউজ করি, তো সেন্ট্রিফিউজ করলে তখন এই প্লাজমাটা আর কর্পাসেলটা আলাদা হয়ে যাবে। তাহলে ব্লাডকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করছি। এবং আরেকটা কথা বলি, দেখো ব্লাড হচ্ছে আমাদের দেহে প্রায় হিউম্যানের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার, 5.5 লিটার মেল। ফিমেলদের ক্ষেত্রে 5 লিটার। ফিমেলদের ক্ষেত্রে রক্তের পরিমাণটা একটু কম থাকবে। আবার দেখো ফিমেলের হার্ট কিন্তু একটু ছোট কম্পারেটিভলি মেল, পুরুষদের থেকে। এবারে দেখো এখানে আর একটা কথা, কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে ক্ষারীয়, বাংলায় বলা হয় ক্ষারীয়, বা পিএইচ হচ্ছে 7.4। ঠিক আছে, এটা পিএইচ 7.4। তোমরা পিএইচ ভুল বললাম, এগুলো সব অ্যাসিডিক হয়ে গেল। 7 এলো, 7 হচ্ছে নিউট্রাল, 7 থেকে যত দিকে গেল সব ক্ষার হয়ে গেল। এবারে দেখো, তো এখানে 7.4 হচ্ছে কি? 7.4টা হচ্ছে আমার ব্লাডটা কি হচ্ছে? ক্ষারীয়, এবং ব্লাডটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ওকে, তো প্লাজমা হচ্ছে আমি যেটা বলছিলাম যে একটা, এই যে দুটো তুমি ধরো দেখতে চাও, চোখে দেখতে চাও, তো একটা ব্লাডে আমি যদি একটা রক্ত টেস্ট নেওয়ার পরে তাদের বিভিন্ন ভায়াল থাকে, ইডিটিএ ভায়াল, সাইটেড ভায়াল, বিভিন্ন রকম ভায়াল থাকে। যেটা আমরা ইডিটিএ ভায়াল বলছি,
সেই ইডিটিএ ভায়োলের ভিতরে ইডিটিএ হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট। তোমরা হয়তো বলবে স্যার ইডিটিএ কি? ইডিটিএ হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট। এই কাচের বোতলে দেওয়া আছে। ব্লাডটা নিয়ে যখন বাইরে টানছি তখন ওরা তো জমাট বেঁধে যাবে, জমাট যাতে না বাঁধে সেই জন্য ওই ইডিটি এর ভিতরে ওই ব্লাডটা সিরিঞ্জ দিয়ে পুশ করে দেওয়া হবে, দিয়ে একটু মিক্সিং করে ঝাঁকিয়ে রেখে দেওয়া হবে। তাহলে কি হবে? ব্লাডটা আর ক্লট করবে না। সেই ব্লাডটা আমি যদি ল্যাবে নিয়ে গিয়ে সেন্ট্রিফিউগাল যে সেন্ট্রিফিউজ মেশিন আছে, সেন্ট্রিফিউজ মেশিনে সেই মেশিনটা ধরো এরকম উপরে একটা ঢাকনা আছে, তার বিভিন্ন 3টে গর্ত আছে, এইখান থেকে টেস্ট টিউব ঢুকিয়ে দিতে হবে। ঢুকালে সেইটা প্রচণ্ড জোরে, হ্যাঁ প্রচণ্ড, এখানে রেগুলেটর আছে 3000 RPM বা 100 RPM এ ঘুরালে কি হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে তোমরা কি হয়, বড় কণাগুলো কি হয় নিচে আগে জমে যাবে, তারপর কম হালকাগুলো আসবে, আর একদম উপরে একদম হালকা থাকবে। যখন ঘুরানো হচ্ছে এইভাবে তখন কি হচ্ছে? ভারী জিনিসটা দূরে ছড়িয়ে যাচ্ছে, তখন কর্পাসেলগুলো সব নিচে সেটেল ডাউন করছে, নিচে সব সেটেল ডাউন করছে। করতে করতে দেখো টেস্ট টিউবের একদম নিচে যে পার্টটা চলে এলো, নিচের পার্টটা সেটা হলো তোমার রেড ব্লাড সেল, আর তারপরে যে একটা বাপি কোট, যেটা সাদা রঙের একটা কোট থাকবে বাপি কোট, সেটা হচ্ছে ডাব্লিউবিসি। আর উপরে যেটা রয়েছে ওই ডাব্লিউবিসির ভিতরে প্লেটলেটসও একসঙ্গে থাকে, হালকা ভায়োলেট কালারের হয় সেটা দেখতে, তো বাপি কোটের সাদা কোটের ওখানে। আর উপরে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটাকে আমরা বলছি প্লাজমা। ওকে, তো সেই প্লাজমা নিয়ে, প্লাজমা মানে এই পাইপের মধ্যেই থাকবে, প্লাজমা তো বেশি, কর্পাসেল প্লাজমা সব আলাদা হয়ে গেল। এখন প্লাজমা, তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে সিরাম কি স্যার? সিরামও তো ওইরকম। দেখো সিরাম হচ্ছে তা, এতে প্লাজমা কি হচ্ছে? প্লাজমা হচ্ছে যে ফাইব্রিনোজেন তন্তু, একটা তন্তু বা থ্রেড থাকবে, থ্রেড প্রেজেন্ট থাকবে, এটা ঈশ্ব হলুদ রঙের। এবার দেখো যখন রক্তটা ওই কোয়াগুলেন্টে ইডিটিএ ভায়োলে না নিয়ে যদি ওই সিরিঞ্জ করে রক্ত টেনে নিয়ে প্লেন ভায়োল, একটা প্লেন, এতে কোনো কিছু নেই, কাঁচের প্লেন ভায়োল, তার ভিতরে ব্লাডটা পোর করলাম, ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে মুখটা এঁটে দিলাম, ক্যাপটা এঁটে দিলাম, এঁটে দেওয়ার পরে এটা আমি রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পরে কি হবে? হ্যাঁ, এটা একটা ঘরের কোনায় বা কোনো একটা টেবিলে বা টেস্ট টিউব রেখে দিলাম 1 আওয়ার্স। তো তখন কি হবে? তখন এর ভেতরে ক্লটিং হয়ে যাবে ব্লাডটা, সমস্ত ব্লাড সেলগুলো দলটা ঈশ্বর হলুদ রঙের একটা তরল পদার্থ, লিকুইড, সেটাই হচ্ছে সিরাম। সেরোলজি আর প্লাজমা, প্লাজমা তেমন কোনো আমাদের টেস্ট লাগে না, যেমন এলাইজার টেস্ট এইচআইভি টেস্ট ক্ষেত্রে তখন সিরাম না নিয়েও আমার প্লাজমাতেও সেই টেস্টটাও আমরা করতে পারি। ঠিক আছে, সেগুলো তোমরা পরে জানবে। এবারে দেখো এলাইজার মেথড বা হ্যানোথেন এই সমস্ত টেস্টিং ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্যাথোলজির দিকে আমি পরে মুভ করব। এখন দেখো ব্লাডটা ভালো করে বুঝে নাও। তাহলে প্লাজমা কি? একটা তরল লিকুইড পদার্থ। সেই তরল পদার্থটা তো আমাদের সারা শরীরে ভর্তি। আমরা যদি জল কম খাই আমাদের দেহে ওই তরল লিকুইড পদার্থ কম হয়ে যাবে, আর ওই তরল লিকুইড পদার্থ কম হওয়া মানেই আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা, যেমন মাথা ঘুরে পড়ে যাওয়া, পা ফুলে যাওয়া, নানান ধরনের প্রবলেম অ্যারাইজ হবে। ঠিক আছে, এবার এই প্লাজমাটা দেখো 91.92, এই প্লাজমায় কি আছে? প্লাজমা প্রোটিন আছে। এই তরল পদার্থে একটা প্রোটিন থাকবে, সেই প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন। 3 ধরনের প্রোটিন আমার প্লাজমাতে উপস্থিত থাকছে। এবার দেখো কখনো কোনো সেলের সংস্পর্শে যখন ব্লাডগুলো চলে যাচ্ছে পাশ দিয়ে, কখনো কখনো দেখা যাচ্ছে ওই প্লাজমাটা ওই সমস্ত যে সেলগুলো, লিভিং সেলগুলো রয়েছে, অর্গানের যে সেলগুলো রয়েছে, ধরো পায়ের যে সেলগুলো রয়েছে, হাতের সেলগুলো রয়েছে, আঙুলের সেলগুলো রয়েছে, সেখান দিয়ে যদি এই প্লাজমাটা ওই সেলের মধ্যে ঢুকে যায়, তখন কি হবে? ওই সেলটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, জল ফুলে যাবে। সেটা হচ্ছে ইডিমা বলছে, বা বাংলাতে বলা হয়, বাংলাতে কি বলা হয়, যে শোথ বলা হয় বা ইডিমা বলা হয়। এটা কিন্তু প্লাজমার কারণেই হয়। ওকে, তো তারপরে দেখো এরপরে কি আছে? ইনঅর্গানিক সল্ট, ইলেকট্রোলাইটস, যেটা ইনঅর্গানিক সল্ট, বিভিন্ন রকমের সল্ট থাকে আমাদের প্লাজমাতে। প্লাজমার ভিতরে কি কি সল্ট থাকবে? সোডিয়াম থাকছে, পটাশিয়াম থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে, বিভিন্ন, এগুলো সব আয়নিক, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট,
ম্যাগনেসিয়াম সব কিছুই, বাইকার্বনেট, ক্লোরাইড, এই যে সমস্ত ধরো বাচ্চাদের আমরা খেতে দিই না, হরলিক্স খেতে দিই না, গ্লুকোজ মানে কমপ্লান খেতে দিই, ওর গায়ে দেখো সব লেখা থাকবে যে ক্যালসিয়াম এতটা, হ্যাঁ বোনবিটা খেতে দেই ক্যালসিয়াম এত, পটাশিয়াম এত, ম্যাগনেসিয়াম এত। এগুলো কোথায় যাচ্ছে? এগুলো সরাসরি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে ব্লাডের ভিতরে চলে যাচ্ছে, গ্লুকোজ ব্লাডের ভিতরে চলে যাচ্ছে। মূলত গ্লুকোজ, হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম এগুলো নিউট্রিয়েন্ট হিসেবে থাকবে। এইগুলো চলে গেলে রক্ত কি করছে, ওই যে প্লাজমার মাধ্যমে যাচ্ছে, যে সেলের পায়ে দিয়ে যাচ্ছে, সেলগুলো কিন্তু ওইগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে ওখান থেকে পুষ্টি সম্পন্ন করছে। তো ইনঅর্গানিক সল্টের ভিতরে ইলেকট্রোলাইটস, ফসফেট আর নিউট্রিয়েন্টের মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর ওয়েস্ট প্রোডাক্ট। দেখো বিভিন্ন অর্গান তো ওয়েস্ট করবে না, কোনো কিছু একটা জিনিস নেবে, নিয়ে কারখানা, আমাদের শরীরটা তো একটা কারখানা না, একটা সেলের ভিতরে শিরা উপশিরা দিয়ে একটা পুষ্টি সেখানে গেল, সে কিছু সেই কাজগুলোকে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে তার যে কারখানায় উৎপন্ন হলো কিছু বর্জ্য পদার্থ, সেগুলো কিন্তু আবার ওই প্লাজমাতেই দিয়ে দেবে, ব্লাড ভেসেলে চলে যাবে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে। সেই সমস্ত পদার্থগুলো কি কি, যেগুলো হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা কিছু গ্লুকোজ ব্রেকডাউন করলো, তারপরে যে বিভিন্ন ভাবে শক্তি দেওয়ার পরে কিছু কিছু, হ্যাঁ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, হ্যাঁ ইউরিক অ্যাসিড, এগুলো তো থাকবে। আমি মাংস খেলাম, মাংস গিয়ে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো, অ্যামাইনো অ্যাসিডটা চলে গেল, নিয়ে কম্পোনেন্টটা কালেক্ট করে নেওয়ার পরে অ্যামাইনো অ্যাসিড থেকে কি উৎপন্ন হচ্ছে, ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আর ইউরিক অ্যাসিড উৎপন্ন হওয়া মানেই কি, ইউরিক অ্যাসিড উৎপন্ন হওয়া মানেই আমার হাত পায়ে জয়েন্টে জয়েন্টে সব ব্যথা হয়ে যাওয়া। এর একটা নর্মাল রেঞ্জ আছে, তার চেয়ে বেশি হয়ে গেলে দ্যাট ইজ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন, বা প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে যাবে। নর্মাল রেঞ্জ ক্রস করেছো তো প্যাথোলজিক্যাল কন্ডিশন। গ্লুকোজ, দেখো নিউট্রিয়েন্ট হচ্ছে গ্লুকোজ, আমরা যে ফাস্টিং গ্লুকোজ করি, পিপি করি, সেগুলো যে ব্লাড নিয়ে যায়, ব্লাড নিয়ে গিয়ে সেন্ট্রিফিউজ করে তখন কি করবে, এই যে প্লাজমাটা ইউজ করবে, এই সেলটা কিন্তু আর নেবে না, উপরে যে তরল পদার্থটা সাদা বা কালারলেস সেইটা ওরা তুলে নেবে পিপেটের, মাইক্রোপিপেটের মাধ্যমে। ওটা বিষয় পড়াচ্ছি না এখন। তো নিউট্রিয়েন্ট গ্লুকোজটা সেটা জেনে নিল, গ্লুকোজ লেভেলটা নর্মাল একটা থাকে, নর্মাল লেভেলটা যখনই ক্রস করে গেল তখনই প্যাথোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ আমার বডিতে নানান রকম প্রবলেম অ্যারাইজ করতে শুরু করেছে। তো দেখো এবার এগুলো সব চলে গেল, তাহলে প্লাজমাটা দেখো, প্লাজমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার বডি, দ্য প্লাজমা। যখন দেখবে কোনো পেশেন্ট আগুনে পুড়ে যায়, বার্ন করছে কোনো পেশেন্ট, তখন কি হচ্ছে, তার দেহে কিন্তু প্লাজমা জলীয় অংশটা সবসময় কমে যায়। আর জলীয় অংশ কমে যাওয়া মানে এই সমস্ত নিউট্রিয়েন্টগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, গ্লুকোজ, কোনো কিছুই ঠিক মতো বিভিন্ন কোষে যেতে পারে না, তাতে তো নেই জল, ভেনগুলো সব স্কুইজ করে আছে, তার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে না, ইমিডিয়েট তাকে প্লাজমা ট্রান্সফার করতে হবে, নট ইন দ্য হোল ব্লাড, পুরো ব্লাড ট্রান্সমিশন করা যাবে না। তখন কিন্তু তোমার কি করতে হবে, অনলি ফর প্লাজমা দাও, তাকে প্লাজমা দিলেই তাকে সব ঠিকঠাক হয়ে যাবে। ব্লাড প্লাজমাটা কমে গেছে পড়ার জন্য, কিন্তু তার ব্লাড কর্পাসেলটা ঠিকঠাকই আছে, প্লাজমা দিলেই ওরা সব আবার চলতে শুরু করবে, মুভ করবে, মুভ না করলে হবে না। তাহলে দেখো প্লাজমাটা কিন্তু একটা মোস্ট ভাইটাল ফ্যাক্টর আমাদের দেহে, প্লাজমা। অর্থাৎ জল যদি না খাই আমরা, তা প্লাজমার পরিমাণটা ঠিকঠাক থাকছে না, নিউট্রিয়েন্ট ঠিকঠাক থাকছে না। তো চলো আমি এবার আসি কর্পাসেল। তো কর্পাসেল গুলো দেখো, কর্পাসেলেরও অনেক আছে, লেকচার অনেক বেশি হয়ে যাবে। তো রেড ব্লাড সেলটা দেখো, রেড ব্লাড সেলটা এরিথ্রোসাইট, পরে ডিটেলস আলোচনা করবো, আর জাস্ট কম্পোনেন্টটা বলে দিই, পার্ট বাই পার্ট আলোচনা করবো। এরিথ্রোসাইট দেখো, রেড ব্লাড সেল, এটাকে আমরা বলছি এরিথ্রোসাইট। এবার দেখো এরিথ্রোসাইট এর একটা অনেক বড় গল্প আছে। এই এরিথ্রোসাইট বলতে গেলে তো আমার পুরোটাই ক্লাসটাই আজকে চলে যাবে, এইরকম একটা অবস্থা। এরিথ্রোসাইট জাস্ট আমি বলে দিই, লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা অনুচক্রিকা। তাহলে বাংলায় রক্তকণিকা তিন রকম, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকায় বায়োলজিক্যাল টার্মে, প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল টার্মে আমরা বলছি এরিথ্রোসাইট, হোয়াইট ব্লাডকে আমরা বলছি লিউকোসাইট। মানে কি লিউকোসাইট মানে কি, ক্যান্সার, অনেকে বলে যায় লিউকোসাইটোসিস হয়েছে, লিউকোসাইটোপেনিয়া হয়েছে, লিউকোসাইটোসিস হয়েছে, সেগুলো হচ্ছে কি একটা ব্লাড ক্যান্সার হয়ে যায়। অর্থাৎ ডব্লিউসির সংখ্যা যদি মোর দ্যান, আমি রেস্টটা লিখে দিই, এটা 8 to 12,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অর্থাৎ
8 থেকে 12 হাজারের বেশি যদি WBC কাউন্ট হয়ে যায়, কারো দেখা যাচ্ছে আমার 16,000, 20,000, হ্যাঁ, অ্যাবাউট 20,000, তাহলে ব্লাড ক্যান্সারের প্রবাবিলিটি আছে। তখন কি হয়, তখন তার ফিল্ম টানতে হয়, ফিল্ম টেনে দেখতে হয়, মরফোলজি দেখতে হবে, মরফোলজি থেকে দেখতে হবে সেগুলো ম্যাচিওর না ইম্যাচিওর ব্লাড আসছে। ইম্যাচিওর ব্লাড যদি আসে তাহলে দেখতে হবে যে বোন ম্যারো ক্যান্সার বা অন্য কোনো প্রবলেম আছে। তো ব্লাড রুটিন, দ্য ব্লাড আরডি, রুটিন এক্সাম, অর্থাৎ মেডিকেল টার্মে বলা হচ্ছে ব্লাড রুটিন বা ব্লাড আরই। তো আরইটা একদম মানুষের চোখ, একটা মানুষের যদি ব্লাড আরই করা হয়, তার দেহে কি আছে না আছে ওই রিপোর্টটা দেখে ডক্টর একদম পুঙ্খানুপুঙ্খানু 100% জেনে যাবে যে মানুষটার শরীরে কি পজিশন আছে। তো দেখো রেড ব্লাড সেলটা কি, তাহলে এটা হচ্ছে 15 লাখ, 15 লাখ, লাইফ স্প্যান 120 দিন। তাহলে এরিথ্রোসাইট কত, 50 লক্ষ আমাদের দেহে থাকে, লাইফ স্প্যান কতদিন বাঁচে, 120 দিন। এবার দেখো এই আরবিসির পেটের মধ্যে থাকছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মেলের ক্ষেত্রে কতটা থাকছে, মেলের ক্ষেত্রে 14.1 সামথিং হতে পারে, 14.2 সামথিং হতে পারে। আর ফিমেলের ক্ষেত্রে কি হতে পারে, ফিমেলের ক্ষেত্রে 13.13ই ধরে রাখো, 13.2, 13.3 হতে পারে। আমি এমনও বহুবার আমি নিজেও টেস্ট করে দেখেছি ফিমেলদের ক্ষেত্রে ল্যাবে, তখন কি হয়, এটা 12.5 তো নর্মাল, 12.5 নর্মাল চলে যাচ্ছে, তারপরে মাথা টাথা ঘুরছে না এমনিতে। এবার কখনো কখনো দেখা যাচ্ছে পেশেন্টের মেলদের ফিমেলদের ক্ষেত্রে 11 এসে গেছে, 11 এসে গেছে, তার মানে কি সে মাথা ঘুরছে, আবার অনেকেও চলতে ফিরতে পারছে কিন্তু মাথা ঘুরে ফেলে দিচ্ছে, মানে ব্লাড একদম হিমোগ্লোবিন কম, অর্থাৎ তার ব্লাড টোটাল ব্লাড কাউন্টও কম হবে, 50 লাখ হবে না, 15 লাখ হবে না, তখন তার ক্ষেত্রে মেডিসিন ইউজ হবে। এবারে দেখো মেলের ক্ষেত্রে কি হচ্ছে 14 পয়েন্ট, ফিমেলের হিমোগ্লোবিন। তাহলে আরবিসি ফান্ডাটা জাস্ট আমি বলে দিই, তাহলে আরবিসি হচ্ছে কি হচ্ছে, আরবিসির টোটাল কাউন্ট হচ্ছে 15 লাখ, লাইফ স্প্যান 120 দিন, এর মধ্যে থাকছে হিমোগ্লোবিন যেটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে অক্সি হিমোগ্লোবিন যৌগ, এর ভিতরে আছে এফি যৌগ, এফি লোহা থাকছে। আর লোহিত রক্ত তৈরি হওয়ার জন্য বোন ম্যারো এটা তৈরি হয়, হ্যাঁ, এটা বোন ম্যারো থেকে তৈরি হয়, বোন ম্যারো। তাহলে তৈরি হচ্ছে কোথায়, বোন ম্যারো। সেই বোন ম্যারো থেকে যখন তৈরি হয়ে আসে বিভিন্ন পদ্ধতি, হ্যাঁ, এরিথ্রোব্লাস্ট, পিরিওরিথ্রোব্লাস্ট, মেগালোব্লাস্ট, এরকম ভাবে পরপর, হ্যাঁ, রেটিকুলোসাইট মানে ইম্যাচিওর অফ দ্য রেড ব্লাড সাইট, দ্য রেটিকুলোসাইট থেকে আমাদের টোটাল এইভাবে চলে আসছে ম্যাচিওর আরবিসি অর্থাৎ এরিথ্রোসাইট। এইটা যখন পেরিফেরাল ব্লাডে চলে আসছে, আমাদের যে রক্ত ভেন শিরা উপশিরার ভিতরে যখন চলে আসছে, এই থাই কিংবা এই বোন থেকে যখন তৈরি হয়ে ব্লাড সার্কুলেশনে চলে আসছে, তখন সেটা হয়ে যাচ্ছে আরবিসি। এটাও স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, হোয়াইট ব্লাড সেল, সে ব্লাড সেল এটাও তৈরি হয়ে আসছে, এরও বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে। তাহলে এটা হলো। আর ভালো করে আরেকটা কথা বলে দিই, এটা পরীক্ষায় পড়বে, পরীক্ষায় যে লোহিত রক্তকণিকার ভিতরে এটা নিউক্লিয়াস বিহীন, তাহলে 1 নম্বর হচ্ছে উইদাউট নিউক্লিয়াস, নিউক্লিয়াস নেই। 2 নম্বর লাইসোজোম, লাইসোজোম নেই। লাইসোজোম নেই বলে কি, এ যখন মরে যাবে ও সেলটাকে কেউ খেতে পারবে না, আর যখন ব্রেকডাউন করে যাবে এ তখন চলে যাবে ওখান থেকে সোজা বাই প্রোডাক্ট হয়ে চলে যাবে স্প্লিনে। আমাদের এখানে স্প্লিন বলা হচ্ছে যে কবরখানা, লোহিত রক্তকণিকার কবরখানা কোথায়, স্প্লিন, অর্থাৎ উৎপন্ন হবে লিভার, স্প্লিন, বোন ম্যারো, এইগুলোতে বিভিন্ন ভাবে বাই প্রোডাক্ট হয়ে চলে যাবে। এর যে গ্লোবিন হিম যে অংশটা, গ্লোবিনের হিমের অংশটা, হিমের অংশটা চলে যাবে সোজা লিভারে গিয়ে সোজা বিলিভার্ডিন উৎপন্ন বা ইউরিনের কালার করছে ইয়েলোইশ কালার, তাহলে এটা ওদিকে চলে গেল। ওকে, তাহলে টোটাল আরবিসি এইটুখানি জেনে নাও। এবার ডব্লিউসি তে চলো। ডব্লিউসি হচ্ছে লিউকোসাইট, এটা আমি গ্রানুলোসাইট, অ্যানগ্রানুলোসাইট দুটো ভাগে ভাগ করি। এই তিনটে হচ্ছে গ্রানুলস। নিউট্রোফিল এইরকম লোভ থাকবে, এখান থেকে ট্রাইলোভ, হ্যাঁ, ট্রাইলোভ থাকবে, অনেকগুলো লোভ থাকবে, আর এর ভিতরে কোর্স গ্রানুলস হবে, ঠিক আছে, গ্রানুলস সংখ্যা বেশি। ইউসোনোফিল কেমন হবে, ইউসোনোফিল হচ্ছে 2 লোভস, এয়ার রিংস মতো, এটা গ্রানুলস,
শুধু লোভ দেখে আমরা আইডেন্টিফাই আলাদাভাবে করতে পারি। এটা ডিফারেন্সিয়াল কাউন্ট, এই যে আলাদা আলাদা ভাগ বলছি কোনটা কতটা করে, ডব্লিউবিসি কে আমরা 5 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা ইসোনোফিল, একটা বেসোফিল। এইগুলো সব গ্রানুলস। বেসোফিলে একদম কোর্স গ্রানুলস, একটা নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ এইরকম। আর লিপোসাইটটা তুলনামূলকভাবে ছোট, এর নিউক্লিয়াসটা পুরোপুরি ঢেকে থাকবে। আর লিপোসাইটের কি হবে, এর যে নিউক্লিয়াসটা দেখো, এর নিউক্লিয়াসটা কিডনি শেপ হবে, বিল লাইক স্ট্রাকচার। ওকে, তো বিল লাইক স্ট্রাকচার, কিডনি শেপ হবে। এবার এদের আলাদা আলাদা ফাংশন আছে। এটা তো অক্সিজেন ক্যারি করছে, আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা, শ্বাসবায়ু আদান প্রদান করা, এর আর কোনো ফাংশন তেমন নেই। হোয়াইট ব্লাড সেল কি হচ্ছে, এরা বডিকে গার্ড করছে, অর্থাৎ দেহ বাইরে থেকে যে রোগ জীবাণু আমাদের শরীরে আসছে তাদের সঙ্গে ফাইট করছে। ওকে, তো নিউট্রোফিল, ইসোনোফিল আর বেসোফিল। তো নিউট্রোফিল কি করছে, আগ্রাসন পদ্ধতির সাহায্যে বাইরে থেকে যে আমাদের প্লাজমার ভিতরে, প্লাজমাতে থাকে আরবিসির উপরে, আরবিসির সারফেসে থাকে, যেটা হচ্ছে তোমাকে আমরা বলি অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন। অ্যান্টিবডি কি হয়, প্লাজমা আর হচ্ছে লোহিত রক্তকণা সেখানে থাকছে। তারা এসে আমাকে বলে দিল যে আমাদের বাইরে থেকে শত্রু আক্রমণ করছে, ফাইট করো। তখন নিউট্রোফিল আগ্রাসন পদ্ধতির সাহায্যে, হ্যাঁ, প্রথমে হচ্ছে লিপোসাইট ওর সঙ্গে যুদ্ধ করে নিচ্ছে। এবার টি লিপোসাইট বলা হয়, টি সেল। এই টি সেল আগে গিয়ে তার সঙ্গে ফাইট করে জীবাণুটাকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে নিউট্রোফিল হচ্ছে তাকে আগ্রাসন পদ্ধতির সাহায্যে তাকে খেয়ে নিচ্ছে, এনগালফ করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। ইসোনোফিল অ্যালার্জি প্রতিরোধ করছে, হ্যাঁ, আর বেসোফিল হেপারিন নিঃসরণ করছে। হেপারিনটাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হেপারিন কোথা থেকে গঠিত হয়, হেপারিন বেসোফিল থেকে। এবারে কাজটা কি, এর কাজটা হচ্ছে রক্ততঞ্জন প্রতিরোধ করা, অর্থাৎ দেহের মধ্যে রক্ত যেন ক্লট না করে, হেপারিন সিক্রেশন করা হয়। অনেকের দেখা যায় পারপুরা রোগ হলে কি হয়, পারপুরা রোগ হলে স্কিনের উপরে কালো 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 ব্লাড ক্লট করে যাচ্ছে। তার মানে কি, 1 নম্বর প্লেটলেটস কাউন্ট লো, অর্থাৎ প্লেটলেটস কাউন্ট 2 লাখ, থ্রোম্বোসাইট কাউন্ট 2 লাখ থেকে কম হয়ে গেছে। তো প্লেটলেটস কাউন্টটা কম হয়ে গেল, তার মানে কি রক্ততঞ্জন, এটা রক্ততঞ্জনে সাহায্য করে। অর্থাৎ দেহ বাইরে থেকে কোনো কিছু কেটে গেল, আমার রক্তপাত হতেই থাকছে, তাহলে আমরা মারা যাবো। শিরা কেটে গেছে ওপরে একটুখানি, ক্লটিং, রক্ত যদি বন্ধই না হয় তাহলে তো রক্ত শূন্য হয়ে আমরা মারা যাবো। সেই প্লেটলেটস থ্রোম্বোসাইট কি করছে, ওখানে গিয়ে একটা থ্রেড তৈরি করছে, জাল করে আরবিসি গুলোকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে কি হচ্ছে, সেখান থেকে রক্ত বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যে রসটা এটা একটু গড়িয়ে পড়ছে। তো সেই কাজটা প্লেটলেট করছে। যে কোনো অপারেশনের আগে প্লেটলেটস কাউন্ট অবশ্যই মাস্ট করবে, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি বিটিসিটি কাউন্ট, ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম। ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম, বিটিসিটি কাউন্ট করলেই কিন্তু আমাদের বোঝা যাবে যে কত দ্রুত আমাদের ক্লটিং হচ্ছে। ঠিক আছে, সেটা নর্মাল রেঞ্জ আছে। তো এখান থেকে দেখো টোটাল ব্লাডটা, তাহলে লিপোসাইটের কাজ বলে দিলাম। আর মনোসাইট এও এরকম কিডনি শেপ আকৃতির হয়। তো এরা মূলত আমাদের কি করছে, দেহের প্রতিরক্ষার কাজ করছে, এর রক্ততঞ্জন করছে। তো চলো এবার আমি একটু বাংলায় বলে দিই তোমাদেরকে। লোহিত রক্তকণিকাকে, রক্তকে আমরা 2 ভাগে ভাগ করছি। এক হচ্ছে প্লাজমা, আর রক্তকণিকা। রক্তকণিকাকে লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা অনুচক্রিকা। এবার দেখো এই নামগুলো যেগুলো বলছি ও বাংলাতেও একই নাম, নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। এবার দেখো এর বিভিন্ন কাউন্ট আছে। নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে, নিউট্রোফিল দেখো এখানে, নিউট্রোফিলটা দেখো
নিউট্রোফিল কাউন্টটা দেখো, নিউট্রোফিল হচ্ছে আমাদের থাকবে 57%। অ্যাভারেজ আমি একটা রেঞ্জ বলছি, ইসিনোফিল 4% থাকবে। এটা গুড কন্ডিশন, অর্থাৎ আমাদের দেহ যখন ভালো থাকবে তখন এই পার্সেন্টেজগুলো অ্যারাইজ করবে। ডিসি ডিফারেন্সিয়াল কাউন্ট, ডিসি কাউন্টে ডিফারেন্সিয়াল কাউন্টে এগুলো শো করবে। বেসোফিলে 1%। বেসোফিল তো ফিল্ম বানানো হয়, এইভাবে যে ফিল্ম বানানো হয়, এই ফিল্মের ভিতরে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, দেখলে এই কাউন্টগুলো করতে হয় দেখে। তো বেসোফিল লিপোসাইট কত থাকবে? লিপোসাইট 37% অ্যাভারেজ। ও মনোসাইট কি হবে? 4 to 6%, 6% দিয়ে দাও। এইভাবে পার্সেন্টেজগুলো কিন্তু ফেলা থাকবে। এর কম বেশি হলেই দেহের ভিতরে বুঝতে হবে যে আমার ইমিউনিটি কমে যাচ্ছে, আমার শরীরের কোনো সর্দি কাশি কোনো সমস্যা আছে। আর হিমোগ্লোবিন তো এটা বাড়াতেই হবে আমাদের দেহে। ফলিক অ্যাসিড বা আয়রন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো খেলে আমাদের শরীরটা একদম চাঙ্গা হয়ে থাকে, অর্থাৎ আমাদের হিমোগ্লোবিনটাকে বাড়িয়ে দেবে। হিমোগ্লোবিন বাড়ালে আমরা একদম ওয়েল ডান কন্ডিশন। আর আমাদের এগুলো ঠিকঠাক বাড়িয়ে রাখতে হবে, এগুলো কমে গেলেও কিন্তু খুব প্রবলেম হবে। আমাদের সর্দি কাশি বাইরে থেকে যে কোনো রোগ জীবাণুতে আমাদের যখন তখন অ্যাটাক করে দেবে। এর একটা ঠিকঠাক রেঞ্জে থাকতে হবে, ডিফারেন্সিয়াল কাউন্টটা ঠিক থাকতে হবে এবং নর্মাল রেঞ্জের ভিতরে থাকতে হবে। টোটাল কাউন্ট 8,000 থেকে 12,000 টোটাল কাউন্ট হয়ে থাকতে হবে। আচ্ছা, এর লাইফ স্প্যানটা বলে দিই। এর লাইফ স্প্যান বলা হয়নি, এটা 7 days, ঠিক আছে।